জয় বাবা লোকনাথের জয়। শ্রোতা বন্ধুরা, আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে একটু নিজেদের কথাবার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই জানাই অ্যাস্ট্রোকাস্ট উইথ কেকেতে আপনাদের আবার একবার সবাইকে স্বাগত। আমার প্রথম ভিডিওতেই আমি আলোচনা করেছিলাম রাশি কি নিয়ে তৈরি হয়, অর্থাৎ রাশির তত্ত্ব, শক্তি এসব নিয়ে, এবং পরবর্তীকালে আমি মেষ রাশির চরিত্র গঠন বা তার চরিত্র নিয়ে এই রাশির জাতক জাতিকারা কেমন হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করেছি। আলোচনা সেই সূত্র ধরেই আজকে আমার যে আলোচনা তার বিশেষ তিনটি রাশিকে নিয়ে, বৃষ, কন্যা এবং মকর। এই প্রেক্ষাপটটা এইভাবে রাখছি যে তত্ত্বগত দিক দিয়ে পিতৃতত্ত্বের রাশি এই তিনটি। আজকে আলোচনা থাকছে পিতৃতত্ত্বের রাশিরা কেমন হয়। পিতৃতত্ত্ব মানেই মাটি, পিতৃতত্ত্ব মানেই কোনো ভারী জিনিস, পিতৃতত্ত্ব মানেই মনের ক্ষেত্রে একটা বৈষয়িকতা, একটা আর্থিক দিক। তাই পিতৃতত্ত্বের তিনটি রাশি বৃষ, কন্যা এবং মকর, এদের সাধারণত বৈশ্য বা ব্যবসায়ী বলা হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা তারা বিশেষভাবে বৈষয়িক হয় এবং বৈষয়িক চিন্তা ভাবনায় এরা সর্বদা নিমগ্ন থাকে। পার্থিব বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝতে পারে বা বলা যেতে পারে এই রাশি তাদেরকে পার্থিব বিষয়গুলিকে বোঝার জন্য একটা বিশেষ ক্ষমতা দিয়ে থাকে। এরা কাউকে প্রতারণা করে না, কিন্তু এদেরকে প্রতারণা করা মোটেই সহজ কাজ নয়, ভীষণ কঠিন ব্যাপার। যে কোনো আর্থিক বা বৈষয়িক সিদ্ধান্ত এরা খুব বুঝে শুনে কিন্তু গ্রহণ করে। জন্ম রাশি যদি এগুলির মধ্যে হয়, অর্থাৎ যদি বৃষ হয়, কন্যা হয় বা মকর হয়, সেই ক্ষেত্রে জাতককে বৈশ্য বর্ণ বলা হয়। বৈশ্য অর্থাৎ আপনারা সবাই জানেন, বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী বা স্বাধীন কর্মরত ব্যক্তি। লগ্ন পড়লে বেশি প্রভাব কিন্তু দেখা যাবে, অর্থাৎ রাশি এবং লগ্ন যদি এই পৃথ্বী রাশির মধ্যে পড়ে বা পিতৃতত্ত্বের মধ্যে পড়ে, তাহলে কিন্তু এর প্রভাব প্রবল হয়ে থাকে। যে কোনো রাশির চরিত্রগত দিক বুঝতে গেলে, তার গুণাগুণ বুঝতে গেলে অবশ্যই রাশিটির তত্ত্ব এবং শক্তি এই দুটোকে পর্যালোচনা করতেই হবে। তার সাথে দেখতে হবে ওই রাশিতে কোন গ্রহের প্রভাব বেশি, অর্থাৎ ওই রাশিটির অধিপতি গ্রহকে, তার চরিত্র কেমন, অর্থাৎ সেই অধিপতি গ্রহের চরিত্র কেমন। আরো কিছু কিছু বিশেষ দিক আছে, সেগুলো লক্ষ্য করতে হয়। যেমন ওই বিশেষ রাশিতে কোন গ্রহ উচ্চস্থ হয়, এই দিকগুলি খুব সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার পরেই কিন্তু পরিষ্কার একটা চিত্র পাওয়া যাবে সেই রাশির জাতক এবং জাতিকার চরিত্র কেমন হতে পারে, সে কিরকম, তার ব্যবহার কেমন হবে ইত্যাদি। এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা বৃষ রাশির কথা বলি, তার বৃষের মধ্যে আমরা দেখতে পাবো প্রচন্ড দৃঢ়তা। বৃষ রাশির ব্যক্তিরা যে কোনো কাজে দীর্ঘদিন লেগে থাকতে পারে, তাদের একটা অদ্ভুত লেগে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় এবং সাফল্য তারা পাবে। বৃষ রাশিটি কোন গ্রহের? আমরা জানি বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। যেহেতু শুক্র রাশি হওয়ায় তার মধ্যে কিছুটা মানিয়ে চলা, কিছুটা মত পরিবর্তন, এই বিষয়গুলি কিন্তু বৃষ রাশির মধ্যে দেখা যাবে। খুব প্রচন্ড দৃঢ় হবে, একগুঁয়ে হবে এরকমটা নয়। বৃষ রাশির জাতকেরা সময় বিশেষে নিজেদের মত পরিবর্তন করতে পারে। এরা কিছুটা আরামপ্রিয় হয় ওই শুক্রের প্রভাবের কারণে, এবং ভোগ বিলাসীও হয়ে থাকে, ভোগ বিলাসীরা পছন্দ করে। বৃষ অর্থাৎ ষাঁড়, অর্থাৎ বৃষ রাশির মধ্যে একটা প্রচন্ড একগুঁয়েমি ঘোরাঘুরি থাকবে, বা লেগে থাকা, একটা বিষয়ের সাথে লড়াই করতেই থাকা, এই ধরনের একটা প্রচন্ড জেদ বা প্রবণতা অবশ্যই দেখা যাবে, সেটা থাকবে। কিন্তু শুক্রের রাশি হওয়ার জন্য একটু বিলাসী, ভালো পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার করা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবং এই রাশি মানুষেরা সাধারণত একটু খর্বকায় হয়ে থাকে।
এবার আসা যাক কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা যথেষ্ট বৈষয়িক, কিন্তু তত্ত্বের দিক দিয়ে এটা দত্তক রাশি। এটা মানে শক্তির দিক দিয়ে এটা দত্তক রাশি হয়, জেদি হয় না, এবং তুলনামূলক সহজে পরিস্থিতির সঙ্গে একটা মানিয়ে নেওয়ার এদের প্রবণতা থাকে বা মানিয়ে নেয়। কন্যার অধিপতি গ্রহ বুধ। যদি বিশেষ অশুভ অবস্থায় বুধ থাকে তবে এই জাতকেরা একটু উদ্বেগ প্রবণ হয়, একটুতেই একটু বিচলিত হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা দেখা যায়, বিশেষ বিশেষ ক্ষেত্রে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তার জন্য এদের অনেক সাফার করতে হয়। কিন্তু অপরপক্ষে যদি বুধ বিশেষ বলবান হয় তাহলে কিন্তু এই জাতকেরা নানা বিষয়ে পটু হয়, ভুল বড় একটা কিন্তু করে না। কন্যার তুলনায় বৃষের জাতকদের মধ্যে একটা গোয়াকুল ভাব দেখা যায়। আগে আমি বলেছি, বৃষের অধিপতি শুক্র যদি রাহু বা মঙ্গলের দ্বারা যুক্ত হয় বা কোনোভাবে প্রভাবিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই জাতকদের গোয়ার্তুমি একটু অস্বাভাবিক গোছের হয় এবং এরা কিন্তু অধিক ভোগী হয়। এবং আরেকটা বিশেষ ব্যাপার, যদি এই রাশির সাথে বিশেষ সাথে কোনোভাবে রাহু এবং মঙ্গলের একটা সংযোগ তৈরি হয়, বিশেষ করে রাহুর সাথে, তাহলে কিন্তু এটা অসাধারণ সেলসম্যান হতে পারে। সেলসম্যানশিপে এরা খুব ভালো কাজ করতে পারে। এবার চলে আসি পৃথ্বী তত্ত্বের শেষ রাশি মকর রাশির কথায়। মকর কিন্তু গ্রহরাজ শনির ক্ষেত্রে অবস্থিত, তাই এই রাশির মধ্যে বৈষয়িক ভাব কিন্তু প্রচন্ড প্রচন্ড প্রখর হতে দেখা যায়, প্রচন্ড প্রখর হয়। এরা কাউকে সহজে বিশ্বাস করবে না, অর্থ সঞ্চয়ে প্রচন্ড আগ্রহী এবং প্রচন্ড নিপুণ হয়। যেভাবে হোক এরা অর্থ সঞ্চয় করে রাখবে। কোনো কোনো সময় এই কারণে এদের কৃপণতা একেবারে মাত্রাতিরিক্ত হয় এবং অপরে এদেরকে এই কৃপণতার জন্য এদেরকে অনেকে স্বার্থপর বলে মনে করে, কিন্তু সাধারণত এরা ভীষণ শান্তিপ্রিয় হয়। মকর লগ্ন বা রাশির জাতিকারা, বিশেষ করে জাতক নয়, জাতিকাদের কথা বলছি, সাধারণত প্রতিকূল সাংসারিক পরিবেশেও মানিয়ে চলতে পারে, ভীষণ কষ্ট সহ্য করে এগিয়ে চলতে পারে, ভীষণ কষ্ট সহিষ্ণু হয়। নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংসারকে সে এগিয়ে নিয়ে যায়, কাউকে বুঝতে দেয় না। তাই বলা যেতেই পারে মকর লগ্নের জাতিকারা ভীষণ খুব ভালো সংসারী হয়ে থাকে। তাই ভালো সংসারী স্ত্রী পেতে গেলে আপনি মকর লগ্নের জাতিকাকে পছন্দ করতেই পারেন, প্রেফার করতেই পারেন। তবে এই বিশেষ ক্ষেত্রে মকর রাশি এবং লগ্ন যদি একই হয় তাহলে কিন্তু আরো প্রবলভাবে এই চারিত্রিক বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। এই বিষয়ে একটা কথা, গ্রহরাজ শনির দুটি ক্ষেত্র হলো, একটা হলো মকর আর একটা হলো কুম্ভ। মকরকে বলা যায় গ্রহরাজের বৈষয়িক ক্ষেত্র। তাই পৃথ্বীতত্ত্বের এই রাশি অর্থাৎ মকর রাশি বৈষয়িক দিক দিয়ে প্রচন্ড প্রবল হয় এবং বৈষয়িক সবকিছুর ক্ষেত্রে ভীষণ নিপুণ এবং পরিপাট্য এদের মধ্যে দেখা যায়। অপরদিকে গ্রহরাজ শনিদেবের আরেকটা যা ঘর সেটা হলো কুম্ভ। শনি কুম্ভে হলেন আধ্যাত্মিক, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাতে আধ্যাত্মিকতা অনেক বেশি প্রবল হয়ে থাকে এবং আধ্যাত্মিকতা ভাব সেক্ষেত্রে বেশি হয়। আধ্যাত্মিকতার যে কোনো বিষয়ে এদের বিশেষ আগ্রহ দেখা যায়। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বলতে পারি বা শনির এই কুম্ভ রাশির ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষ একটা আগ্রহ দেখা যায় এইসব জাতিক জাতিকাদের মধ্যে এবং রহস্যজনক বিষয়েও এদের আগ্রহী হতে দেখা যায়। কুম্ভ রাশির কথাটা এই কারণেই বললাম, এই ব্যাপারটা বোঝার জন্য যে তত্ত্ব অনুযায়ী রাশি ভেদে যে গ্রহের যে অবস্থান তা কিভাবে প্রভাবিত করছে। অর্থাৎ আমি একটা মানুষের চরিত্র যদি রাশি এবং লগ্ন যাই হোক, বিশেষ করে রাশি দিয়ে আমি যদি বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু যখন সেই রাশির অধিপতি গ্রহের চরিত্র দেখব, তার সাথে সাথে কিন্তু যে রাশিতে সেই গ্রহ অবস্থান করছে তার তত্ত্বটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এটা বুঝতে পারবো পরিষ্কার ভাবে। যেমন করে এই মকর এবং কুম্ভের
যে চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা আলাদা করা গেল, বোঝা গেল যে কেন তারা মকরের গ্রহরাজ হলেন বৈষয়িক এবং কুম্ভের গ্রহরাজ হলেন একেবারে চরম আধ্যাত্মিক। বন্ধুগণ, আজকে এখানে শেষ করছি। পরবর্তীকালে অন্য আরো তত্ত্ব রয়েছে, অর্থাৎ অগ্নিতত্ত্ব, ঠিক আছে, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, এই যে আরো তিনটে তত্ত্ব রয়েছে, এই তত্ত্বের উপর বেস করেই বাকি যে রাশিগুলো তাই নিয়ে আলোচনায় আসবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে। জয় বাবা লোকনাথ। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লোকনাথ বাবার কৃপা সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ।